সবাইকে ক্লাস নাম্বার 5-এ স্বাগতম। আজকে হচ্ছে আমরা ইউনিট 32 থেকে এপিস্ট্যাক্সিস সম্পর্কে জানার চেষ্টা করব। আপনাদের ডিপ্লোমা ইন নার্সিং কোর্সের ফার্স্ট ইয়ারের ফান্ডামেন্টালের 32 নম্বর ইউনিটে সিলেবাসের এটা টপিকটা দেয়া আছে। সো বরাবরের মতোই আমি আছি বিজয় আপনাদের সাথে, এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং নিয়মিত ক্লাস করবেন। আশা করি আপনাদের ক্লাসগুলো কাজে আসবে। সো আমরা শুরু করে দেই। দেখেন কি আছে, আমরা প্রথমে ডেফিনিশনটা পড়ি। ডেফিনিশনে কি বলা আছে দেখেন, দিস টার্ম মিনস ব্লিডিং ফ্রম দ্য নোজ ইজ কল্ড এপিস্ট্যাক্সিস। অর্থাৎ এপিস্ট্যাক্সিসের যদি আমি খুব সহজে এক কথায় যদি বলি হচ্ছে নাক দিয়ে রক্ত পড়া, সেইটাকে আমরা বলতেছি এপিস্ট্যাক্সিস। এটা যে কোনো কারণে হইতে পারে, আমরা কারণগুলো আরও নিচে জানবো। দেখেন কি বলছে, এপিস্ট্যাক্সিস ডিউ টু ইনজুরি টু দ্য নোজ, অর্থাৎ এটা হওয়ার কারণ কি, ইনজুরি নাকে, অর ইট মে বি হাই ব্লাড প্রেশার, নাকে যদি ব্লাড প্রেশারের পরিমাণটাও বেড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু ব্লিডিং হতে পারে। দ্য ব্লিডিং মে বি স্লাইট অর সিভিয়ার, এই ব্লিডিংটা কি অল্পও হতে পারে এবং বেশিও হতে পারে, স্লাইট এবং সিভিয়ার হতে পারে। এরপরে আরেকটা ডেফিনেশন কি বলছে দেখেন, এনি ব্লিডিং পার নোজ ইজ কল্ড এপিস্ট্যাক্সিস। নাক দিয়ে যে কোনো ধরনের ব্লিডিংকে আমরা বলতেছি এপিস্ট্যাক্সিস। ইট ইজ এ সিমটম অ্যাজ ওয়েল অ্যাজ সাইন, এটা সাইন এবং সিমটম দুইটাই, ঠিক আছে। আচ্ছা, ইট ইজ নট এ ডিজিজ, এটা কোনো ডিজিজ নয়, বাট ইজ দ্য রেজাল্ট অফ সাম লোকাল অর সিস্টেমেটিক ডিজিজ, এটা কোনো রোগ নয়। নাক দিয়ে রক্ত পড়া কি কোনো রোগ না, এটা একটা সাইন সিমটম, যে এটা কোনো ইনজুরি বা কোনো ডিজিজের ক্ষেত্রে কারণে হয়েছে, ঠিক আছে। সো এইটা হলো আমাদের গেল এপিস্ট্যাক্সিসের ডেফিনেশন। এখন আমরা দেখব হচ্ছে কজেস অফ এপিস্ট্যাক্সিস, অর্থাৎ নাক দিয়ে ব্লিডিং যে আমার হচ্ছে এটা কি কি কারণে হচ্ছে। দেখেন প্রথমটা বলা আছে হচ্ছে মাইনর ট্রমা, ঠিক আছে। মাইনর ট্রমা অর্থাৎ ছোটোখাটো ট্রমা, যেমন মনে করেন যে কি বলবো, মাইনর ট্রমা বলতে মনে করেন যে কেউ নাকে একটা ঘুষি দিছে, নাক দিয়ে ব্লিডিং হচ্ছে, ঠিক আছে এইটা। এরপরে ভিগোরাস ভিগোরাস রাবিং অফ দ্য নোজ, দেখবেন ভিগোরাস মানে হচ্ছে জোরে সোরে মূলত, হ্যাঁ। নাক যদি অনেক জোরে ডলাডলি করে, ঘষাঘষি করে, সেক্ষেত্রে কিন্তু ব্লিডিং হতে পারে। এরপরে বলছে ইউজ অফ নেজাল স্টেরয়েড স্প্রে, অর্থাৎ নাকে যে স্প্রে ইউজ করা হয় যেগুলো স্টেরয়েড টাইপ, সেইগুলা ব্যবহার করার কারণে কিন্তু ব্লিডিং হতে পারে। ফরেন বডি ইন দ্য নোজ, নাকে যদি কোনো কিছু ঢুকে যায়, ফরেন বডি বাইরের কোনো কিছু, সেক্ষেত্রেও হতে পারে। নেজাল ইনজুরি, নাকের কোনো ইনজুরি। নেজাল পলিপ, আমরা যেটাকে বলি কি নাকে মাংস বৃদ্ধি পাইছে এরকম বলি না, যে নাকের পলিপাস যেটা, হ্যাঁ, নাকের যে পলিপাস সেইটা নেজাল পলিপ, এটার কারণেও ব্লিডিং হয়। এরপরে আছে রিনাইটিস। রিনাইটিস কি, আমরা বুঝতেছি যে আইটিস থাকলে, আমরা আগেও জানি যে আইটিস থাকলে বুঝতে হবে যে কি ইনফ্লামেশন হয়েছে, তো এটা অ্যালার্জিক, ঠিক আছে। রিনাইটিসটা এটা অ্যালার্জিক, অ্যাকিউট এবং ক্রনিক হতে পারে। অ্যাকিউট মানে হঠাৎ, এবং ক্রনিক মানে কি দীর্ঘদিন যাবত এই সমস্যার কারণে হতে পারে। এখন রিনাইটিসটা কি, রিনাইটিসটা হচ্ছে ইনফ্লামেশন অফ মিউকাস মেমব্রেন, নাকের ভিতরে যে আমার মিউকাস মেমব্রেন আছে সেইটার ইনফ্লামেশন। তাহলে আমরা বুঝলাম কি রিনাইটিস হচ্ছে নাকের মধ্যে যে কি ইনফ্লামেশন অফ মিউকাস মেমব্রেন ইনসাইড দ্য নোজ, তাহলে সেটাকে বলতেছি রিনাইটিস। এরপরে কি ন্যাজোফ্যারিঞ্জিয়াল টিউমার্স, অর্থাৎ ফ্যারিঞ্জে যদি ন্যাজোফ্যারিঞ্জ যেটা আমার, সেখানে যদি টিউমার হয় সেক্ষেত্রেও কিন্তু ব্লিডিং হতে পারে। আরেকটা বলছে ড্রাই উইন্টার এয়ার আর ফ্রিকুয়েন্টলি দ্য কজ অফ ব্লিডিং, এই ড্রাই উইন্টারের ক্ষেত্রে কিন্তু আপনার এই ব্লিডিংটার কজ হতে পারে হচ্ছে ড্রাই উইন্টার, ঠিক আছে। সো এইটা গেল। আর কিছু এখানে বলছে যে আরও কিছু কজ আছে, যেমন দেখেন এখানে হচ্ছে মূলত ডিজিজগুলোর কথা বলছে, হ্যাঁ, যে দেয়ার আর সিস্টেমেটিক কজ হুইচ মে রেজাল্ট ইন এপিস্ট্যাক্সিস ইনক্লুড, এটা হচ্ছে প্রথমে হচ্ছে লিউকেমিয়া।
লিউকেমিয়া কি? ব্লাড ক্যান্সার, ঠিক আছে। ব্লাড ক্যান্সার যদি হয় সেক্ষেত্রে হচ্ছে কি ব্লিডিং হতে পারে। এরপরে কি? হেমোফিলিয়া। হেমোফিলিয়া কি? একটা জেনেটিক ডিজিজ যেখানে কি ক্লটিং ঠিকঠাক মতো হয় না। মনে করেন কোথাও কেটে গেল, ওখানে ব্লিডিং বন্ধ হইতেই দেখা যাচ্ছে 1 ঘন্টা লেগে যাচ্ছে, মানে ক্লটিং ফ্যাক্টর তৈরি হয় না, ঠিক আছে। ফ্যাক্টর 8-এর অভাবে হয় মূলত হিমোফিলিয়া, ফ্যাক্টর 8, এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। থ্রোম্বোসাইটোপিনিয়া, আমরা গত ক্লাসে এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করছিলাম। থ্রোম্বোসাইটোপিনিয়া কি? লো প্লাটিলেট কাউন্ট ইন ব্লাড। আমাদের ব্লাডে যখন প্লাটিলেট কাউন্টটা কি নর্মালের চেয়ে কমে যাবে তখন সেটাকে বলবো কি? থ্রোম্বোসাইটোপিনিয়া। এরপরে 4 নম্বরে আছে রিউমেটিক ফিভার। রিউমেটিক ফিভারটা কি? রিউমেটিক ফিভার কি? আমরা জানি যে একটা ইনফ্লামেটরি ডিজিজ, তাই না? রিউমেটিক ফিভার একটা ইনফ্লামেটরি ডিজিজ। এখানে ইনভলভ হইতে পারে কি? হার্টে হইতে পারে, জয়েন্টে হইতে পারে, তারপরে স্কিনে হতে পারে, ব্রেনে হতে পারে। এইগুলো হচ্ছে রিউমেটিক ফিভারে হয়, ঠিক আছে। এখন 5 নম্বরে দেখেন টাইফয়েড ফিভার। 5 নম্বরে বলছে টাইফয়েড ফিভার। আর টাইফয়েড ফিভার হচ্ছে আমরা তো জানি এক ধরনের ফিভার যেটা কজ করে কি? সালমোনেলা টাইফি এবং সালমোনেলা প্যারাটাইফি। আচ্ছা, এরপরে অ্যাকিউট ইনফেকশন, মানে হঠাৎ কোনো ইনফেকশন। হাইপার টেনশন অর্থাৎ কি? হাই ব্লাড প্রেশার। হ্যাঁ। 8 নম্বরে কি? টিবি, যেটাকে আমরা সংক্ষেপে বলি, এখানে ফুল মিনিংয়ে দেওয়া আছে টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস বা টিবি। আচ্ছা, তো এইটাকে আমরা হচ্ছে যক্ষা হিসেবে জানি, যে 3 মাস বা ওই যে আমরা অ্যাডে দেখি না যে 3 মাস বা তার বেশি সময় যাব শুকনা কাশি থাকলে যক্ষা টেস্ট করান, সেই যক্ষা এটা। হ্যাঁ, টিবি, টিউবারকুলোসিস। এটা কজ করে কোনটা? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এই জীবাণুটা হচ্ছে এই যক্ষার কারণ। এরপরে বলতেছি লেপ্রোসি। লেপ্রোসি এখন খুব একটা নাই, আগে দেখা যাইতো। লেপ্রোসির বাংলা হচ্ছে আপনার কি? কুষ্ঠ রোগ, ঠিক আছে। আচ্ছা, সিরোসিস। সিরোসিস কি? সিরোসিস হচ্ছে লিভার সিরোসিস মূলত। এটা হচ্ছে আপনার মানে কি বলবো, অ্যালকোহল ইনটেকের কারণে হয়, স্মোকিংয়ের কারণে হয়, ঠিক আছে। এই সিরোসিস লিভার সিরোসিস। লিভার সিরোসিস হইলে কি হয়? আপনার ফাইব্রোসিস হয়ে যায় লিভারে। এটা লং টার্ম একটা ড্যামেজের কারণে এটা হয়। সো এই হলো আমরা শিখলাম কি এপিস্ট্যাক্সিসের কজ যেগুলো আছে আমরা সেগুলা শিখলাম। এখন আমরা একটু এপিস্ট্যাক্সিসের সাইন সিমটমগুলো দেখি। দেখেন কি বলছে সাইন সিমটমে, দেখেন কি বলা আছে। প্রথমে বলছে এক্সেস ব্লাড লস মে কজ। এক্সেসিভ ব্লাড লস তো হবেই, আমরা দেখতে পাবো। এবং এইটা কি? মে কজ, এটার কারণে কি হবে? ডিজিনেস। ডিজিনেস কি? মাথা ঘোরা, ঠিক আছে। আচ্ছা, এরপরে ফেইন্টিং, অর্থাৎ সে কিন্তু অজ্ঞান হয়ে যেতে পারে এক্সেসিভ ব্লিডিংয়ের কারণে। হ্যাঁ। আচ্ছা, কনফিউশন, সে কনফিউজ হয়ে যাবে। লস অফ অ্যালার্টনেস, সে অ্যালার্ট হইতে পারবে না, অ্যালার্টনেসটা লস হয়ে যাবে। লাইট হেডেক, মৃদু বা হালকা মাথা ব্যথা। হাউ এভার দ্য কন্ডিশন ইজ রেয়ার। বলছে এটা একটা রেয়ার কন্ডিশন, মানে খুব কমই হয়, ঠিক আছে। এরপরে বলছে 2 নম্বর পয়েন্ট, ব্লিডিং ফ্রম আদার বডি পার্টস। অন্য বডি পার্ট থেকেও ব্লিডিং আমরা দেখতে পারি, যেমন কি লাইক দেখেন টিথ, দাঁত, গামস, যে দাঁতের মাড়ি, নস্ট্রিলস, ঠিক আছে। নস্ট্রিল হচ্ছে নাসারন্ধ্র। হ্যাঁ। আচ্ছা, ইন্ডিকেট ইনঅ্যাবিলিটি অফ ব্লাড টু ক্লট। কি? ব্লাড ক্লটটা ঠিকঠাক হচ্ছে না, এটা আমরা দেখে বুঝতে পারি যে কি অ্যাবিলিটি নাই, ইনঅ্যাবিলিটি অর্থাৎ অক্ষমতা। কিসের অক্ষমতা? যে ব্লাডটা ঠিকঠাক ক্লট হচ্ছে না, অর্থাৎ জমাট বাঁধতেছে না, ঠিক আছে। এরপরে 3 নম্বর পয়েন্টে দেখেন অ্যাডিশনাল ব্লিডিং ফ্রম আদার পার্টস অফ দ্য বডি। অন্য পার্ট অফ দ্য বডি থেকেও আমরা দেখব ব্লিডিং হচ্ছে, যেমন গামস হোয়েন ব্রাশিং টিথ। আমরা যখন দাঁত ব্রাশ করতেছি তখন দেখব যে কি আপনার ব্রাশে দেখা যাচ্ছে ব্লাড যাচ্ছে, ঠিক আছে। ব্লাড ইন ইউরিন, আমরা ইউরিনের মধ্যেও ব্লাড পাইতে পারি। বাওয়েল মুভমেন্টস, ঠিক আছে, অর্থাৎ স্টুলের মধ্যেও আমরা পাইতে পারি ব্লাড। অর ইজি ব্রুইজিং অলসো ইন্ডিকেট অ্যান ইনঅ্যাবিলিটি অফ ব্লাড ক্লট। এখানে ব্রুইজিং হচ্ছে আঘাত, ঠিক আছে, বা কোনো আঘাতের কারণে আমার এই ব্লাড ক্লটটা হচ্ছে না, ঠিক আছে, কোনো প্রবলেমের কারণে। এই যে ইনঅ্যাবিলিটি মানে অক্ষমতা। সো আমরা এটা শিখলাম হচ্ছে এপিস্ট্যাক্সিসের সাইন সিমটম। এখন আমরা শিখব হচ্ছে ট্রিটমেন্ট অফ এপিস্ট্যাক্সিস। এপিস্ট্যাক্সিসের ট্রিটমেন্ট কি আমরা একটু দেখি। দেখেন, প্লেস দ্য পেশেন্ট ইন এ চেয়ার ইন সিটিং পজিশন। আমরা পেশেন্টকে বসাই দেব, সিটিং পজিশনে বসাবো।
উইথ দ্য হেড হেল্ড ফরওয়ার্ড, আর মাথাটা কোথায় থাকবে? সামনের দিকে, ঠিক আছে। ইন সিভিয়ার ব্লিডিং দিস উইল প্রিভেন্ট দ্য ব্লাড ফ্লোয়িং to back of the nose and throat and may be prevent from being swallowed or inhaled. এখন বলতেছে কি, আমার যখন এক্সেসিভ ব্লিডিং হচ্ছে আমি মাথাটা একটু সামনের দিকে নিচু করে রাখবো যাতে ব্লাডটা আমার বের হইতে পারে। কারণ কি, যদি এক্সেসিভ ব্লিডিং হয়, আমি যদি মাথাটা পিছনের দিকে রাখি, সেক্ষেত্রে কিন্তু সেই ব্লাডটা গিলেও ফেলতে পারে এবং ওই ব্লাডটা তার লাংসেও চলে যেতে পারে। ফলে কি হয়ে যাবে, লাংসে আপনার ইনফেকশন হয়ে যাবে, ওইটা আর একটা জটিল সমস্যা দেখা দিবে, ঠিক আছে। আর এই জন্য বলতেছে যে সে যেন চেয়ারে বসা থাকা অবস্থায় যেন মাথাটা একটু সামনের দিকে রাখে। এরপরে 2 নম্বর পয়েন্টে কি বলে, 2 নম্বর পয়েন্টে দেখেন, লুজ অ্যান্ড টাইট ক্লটিং রাউন্ড দ্য নেক। গলার কাছে যদি কোনো টাইট ফিট জামা কাপড় থাকে বা ড্রেস থাকে, সেটা আমরা একটু লুজ করে দিব। আরও বলছে চেস্ট, ওয়েস্ট অ্যান্ড প্লেস দ্য পেশেন্ট নিয়ার অ্যান্ড ওপেন উইন্ডো, অর্থাৎ যেখানে খোলামেলা বা বাতাস আছে, খোলা একটা জানালা আছে, যেখানে ভেন্টিলেশন ঠিকঠাক আছে, আমরা সেখানে রাখবো। তারপরে 3 নম্বরে বলছে আস্ক দ্য পেশেন্ট টু ব্রিথ থ্রু হিজ অর হার মাউথ। এখন যখন নাক দিয়ে রক্ত পড়তেছে, তখন তো নাক দিয়ে সে শ্বাস প্রশ্বাস নিবে না, তখন আমরা তাকে কী বলবো, যে আপনি মুখ দিয়ে হচ্ছে নিঃশ্বাস নেন, ঠিক আছে। মুখ দিয়ে হচ্ছে শ্বাস প্রশ্বাস নেওয়ার কথা বলবো। এরপরে পিন্স দ্য নোজ ফার্মলি বিটুইন দ্য থাম। এই যে থামস আপ আমরা এরকম দেখাই না, থামস আপ। সো আমরা হচ্ছে কি করব, আমি পুরাটা পড়াই তারপরে বলি। দেখেন, থাম অ্যান্ড ফোর্স ফিঙ্গার, ফোর্স ফিঙ্গার আমাদের এইটা, আর থামস আপ এইটা আমাদের পিন্স, অর্থাৎ একটু চিমটি দিয়ে ধরতে বলছে, ঠিক আছে, নাকটা। এরপরে এ কোল্ড কম্প্রেস অ্যান্ড আইস ওয়াটার। কোল্ড একটা কম্প্রেস বা আইস ওয়াটার, অর্থাৎ বুঝতেছি আমরা আইস ওয়াটার যে বরফের যে পানি, ক্যান বি অ্যাপ্লাইড ওভার দ্য ব্রিজ অফ দ্য নোজ অ্যান্ড ব্যাক অফ দ্য নেক। আমরা ঘাড়ে এবং নাকের ব্রিজে কি এই কোল্ড ওয়াটারটা অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। এরপরে দেখেন 6 নম্বরে, কিপ দ্য পেশেন্ট সিটিং ভেরি স্টিল। আমরা পেশেন্টকে স্টিল রাখবো। টেল দ্য পেশেন্ট নট টু ব্লো হিজ নোজ ফর এ ফিউ আওয়ার্স। এখানে ব্লো মানে আপনার ব্লো মানে মূলত বলছে হাঁচির কথা, ঠিক আছে। আমি যদি জোরে একটা হাসি দিয়ে দিই, তাহলে তো আমার ওখানে ব্লিডিং আর স্টপ হইল না। এই জন্য বলতেছে যে টেল দ্য পেশেন্ট নট টু ব্লো হিজ নোজ ফর এ ফিউ আওয়ার্স। কয়েক ঘন্টার জন্য আপনি হাঁচি আসলেও দিবেন না, ঠিক আছে। তো সেইটা, ইফ দ্য ব্লিডিং ইজ ভেরি সিভিয়ার, যদি অনেক বেশি হয়, ডাজ নট স্টপ উইদিন সেভারাল মিনিট, পেশেন্ট মে রিকোয়ার টু বি সিন বাই এ ডক্টর। একজন ডক্টরকে দেখাইতে হবে, হু উইল ক্যারি আউট দ্য ফার্দার ট্রিটমেন্ট ইফ নেসেসারি, ঠিক আছে। সেই ডক্টর ফার্দার ট্রিটমেন্ট দিবে। সো এই হচ্ছে আমরা শিখলাম হচ্ছে ট্রিটমেন্ট অফ এপিস্টেক্সিস। এখন আমরা দেখব হচ্ছে নার্সিং ইন্টারভেনশন অফ এপিস্টেক্সিস, ঠিক আছে। দেখেন কি বলছে নার্সিং মেজার্সে, কন্টিনিউয়াসলি মনিটরিং। আমরা কি মনিটর করব সেটাই দেখেন। কন্টিনিউয়াসলি মনিটর করব কি, দেখেন ভাইটাল সাইনগুলা, ব্লিডিংটা দেখব, হাইপক্সিয়া। যে হাইপক্সিয়া কি, যে অক্সিজেনের অভাব, তাই না, হাইপক্সিয়া টিস্যুতে। এরপরে রেসপিরেটরি ডিফিকাল্সি, তার শ্বাস প্রশ্বাস নিতে কোনো সমস্যা হচ্ছে কিনা, এবং নেজাল প্যাকিং। নেজাল প্যাকিংটা কি, দেখবেন যে আপনারা যারা ডিউটি করছেন হসপিটালে, জানি আপনারা করছেন হয়তো অবশ্যই। সো এই যে নাকের মধ্যে ব্লিডিং হলে দেখবেন অনেক মানে লম্বা লম্বা গজ নাকের মধ্যে দিয়ে দেয়, প্যাক দেওয়া বলে, যাতে ব্লিডিংটা বন্ধ হয়ে যায়। ওইটাকে বলতেছি আমরা নেজাল প্যাকিং। হ্যাঁ, বলে যে প্যাক দেওয়া লাগবে, ব্লিডিং হচ্ছে, সো ওইটাকে বলতেছি নেজাল প্যাকিং। এরপরে বলছে টিচ দ্য প্যারেন্টস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স অ্যাবাউট মেজার্স টু স্টপ এপিস্টেক্সিস। আমি সেই তার যে প্যারেন্ট আছে, যে পিতামাতা বা এবং ফ্যামিলি মেম্বার, তাদেরকে আমরা শিখাই দেবো যে কীভাবে এই নাক দিয়ে ব্লিডিং হলে বন্ধ করতে হয়। ইমিডিয়েট মেডিকেল হেল্প আর অলসো ইম্পর্টেন্ট। ইমিডিয়েট মেডিকেল হেল্পও গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, এরপরে 3 নম্বর পয়েন্টে কি বলছে দেখেন, ইনস্ট্রাকশন টু বি গিভেন টু দ্য প্যারেন্টস টু অ্যাপ্লাই লুব্রিকেন্ট অর নেজাল সেপ্টাম টুয়াইস ডেইলি টু রিডিউস ড্রাইনেস। অর্থাৎ নাকটা যাতে একদম শুকনা না থাকে, ঠিক আছে। সো এই জন্য কী করতে হবে, একটা লুব্রিকেন্ট ইউজ করতে হবে, ঠিক আছে। এরপরে বলছে টু অ্যাভয়েড নেজাল ব্লোয়িং অর প্যাকিং নোজ আফটার
নোজ ব্লিড। ওই যে আপনার এটা কেন করব, আমার এই লুব্রিক্যান্ট দিব হচ্ছে যেন শুকায়, যাতে আবার হাঁচি কাশি না শুরু হয়ে যায়, তাহলে আবার হচ্ছে কি হবে, আবার ব্লিডিং হচ্ছে, এইটা প্রিভেন্ট করার জন্য। এবং প্যাক, এই যে বলছে প্যাকিং নোজ আফটার নোজ ব্লিড, এইটা প্রিভেন্ট করার জন্য আমরা এটা দিব। এরপরে বলছে প্রিভেন্টিং মেজার্স, প্রিভেন্টিভ 4 নাম্বার পয়েন্ট, প্রিভেন্টিভ মেজার্স অফ ফরেন বডি ইন দ্য নোজ, নাকে যেন বাইরের কোনো কিছু না ঢোকে সেটার ব্যবস্থা করব। প্রিভেন্টিভ মেজার্স অফ নেজাল ইঞ্জুরি, নাকে যেন ইঞ্জুরি না হয় সেটা দেখব। তারপরে নিড ফর ম্যানেজমেন্ট অফ লোকাল অ্যান্ড সিস্টেমেটিক কজ অফ এবিস্টেক্সিস শুড বি ইনফর্মড অ্যান্ড এমফাসাইজড, অর্থাৎ আমার কেয়ার করতে হবে লোকাল বা সিস্টেমেটিক, আমার কারণটা খুঁজে বের করতে হবে এবং সেই অনুযায়ী আমার সেইটার উপরে জোর দিতে হবে, ঠিক আছে। সো এই হচ্ছে আমার গেল নার্সিং ইন্টারভেনশন। সো এখন আমরা নার্সিং ইন্টারভেনশন পর্যন্তই আমাদের এখানে সমাপ্ত, আমাদের আর কিছু নাই। সো আশা করতেছি আপনারা ক্লাসটা সম্পর্কে জানছেন, এবং এটা আপনাদের হচ্ছে শর্ট কোশ্চেনেই আমি বেশিরভাগ আসতেছি, খুব সম্ভবত মাত্র একবারই এটা পরীক্ষায় আসছে। সো তারপরেও সবার একটু জেনে রাখা ভালো। সো আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। আবারও রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ক্লাস করবেন, এবং আপনাদের এই ক্লাস সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।